আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা শুরু করব হচ্ছে মহাকর্ষীয় বিভব এই টপিকটা দিয়ে। আমরা মহাকর্ষীয় বিভব, মুক্তিবেগ, কোন কক্ষপথে স্যাটেলাইটের কত বেগ হয় বা কত উচ্চতা হয় এই সংক্রান্ত রাশিমালাগুলা দেখার চেষ্টা করব এবং এই সংক্রান্ত রাশিমালাগুলো যে মুখস্থ না করেও খুব সুন্দর করে ডেরিভেশন জানার মাধ্যমে মনে রাখা যায় এইটা দেখব এবং এই সংক্রান্ত কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতে আমরা বিভব। তো মহাকর্ষীয় বিভব জিনিসটা কি? মহাকর্ষীয় বিভব জিনিসটা হচ্ছে আমরা সবাই একটা সিম্পল সংজ্ঞা জানি যে অসীম দূর থেকে, ইনফিনিটি দূরত্ব থেকে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে 1 কেজি ভরের বা একক ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। তো অবশ্যই শুরুতে জিনিসটা থাকবে হচ্ছে অসীম দূরত্ব থাকবে এবং সেখান থেকে আমরা আনবো কোথায় একটা মহাকর্ষীয় যে ক্ষেত্রটা আছে ওই ক্ষেত্রে একটা সার্টেইন পয়েন্টে আনবো। সার্টেইন পয়েন্টে আনলে এই যে দুইটা বিন্দুর বিভবের যে পার্থক্যটা হবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। আচ্ছা, তো আমরা এই জিনিসটা কিভাবে নির্ণয় করতে পারি সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। আমরা সকলেই জানি যে যে কোনো জায়গারই মহাকর্ষীয় ক্ষেত্রের যে বলটা আছে সেই বলটার মান হচ্ছে F is equal to G m1 m2 divided by d square। অর্থাৎ এখানে যদি একটা m1 ভরের বস্তু থাকে এবং এখানে যদি একটা m2 ভরের বস্তু থাকে তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা হবে সেটা হবে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এদের ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা সংজ্ঞা বলার সময় আরেকটা কথা বলছিলাম যে বিভব জিনিসটা হচ্ছে এক ধরনের কি কাজ। তো কাজ আর বিভব হচ্ছে ইকুইভ্যালেন্ট জিনিস, ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি ইকুয়াল, দুটো জিনিসই এক। যে কাজ জিনিসটাও যা, বিভব জিনিসটাও তা। তার মানে কি কাজের জন্য যে ইকুয়েশন গুলো আমরা ইউজ করি সেই ইকুয়েশন গুলো আমরা বিভবের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আমরা খুব ছোটবেলায় সূত্র পড়ে আসছি W ইজ ইকুয়াল টু কি Fs, রাইট? যেখানে F হচ্ছে বল এবং S হচ্ছে ওই বলের জন্য হওয়া সরণ। তো আমরা দেখি ওই এখানে ওই জিনিসটা করতে পারি কিনা। তো শুরুতে আমরা একটা বস্তু চিন্তা করে নিই যে আমার কাছে, শুরুতে আমরা জানি যে আমার কাছে একটা m ভরের বস্তু আছে, আমার কাছে একটা m ভরের বস্তু আছে। তো আমরা তো এটা অবশ্যই জানি যে একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। একটা বস্তুর মহাকর্ষীয় যে ক্ষেত্রটা আছে সেটা অবশ্যই অসীম পর্যন্ত বিস্তৃত এবং এই জিনিসটা আমাকে একটা ধরে নিতে হবে যে অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব হচ্ছে 0। অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব হচ্ছে 0। আচ্ছা, এটাকে আমরা রেফারেন্স ধরে নিতে পারি, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না। তাহলে অসীমে যদি কোনো বস্তুর বিভব 0 হয় তাহলে অসীম থেকে কোনো একক ভরের বস্তুকে এই মহাকর্ষীয় ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। আচ্ছা, তাহলে আমরা তো খুব অবশ্যই বুঝতে পারতেছি যে যেহেতু এই এফ টার উপর আমার এই বিভবটা নির্ভর করতেছে তাহলে আমার এফ এর মানটা জানতে হবে। আর এফ এর মানটার সাথে যদি আমি এই ডিসটেন্সটা দিয়ে গুণ করে দিই তাহলেই আমি মহাকর্ষীয় বিভবটা পেয়ে যাব। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যা কি, যে আমরা খুব ভালো করেই দেখতে পারতেছি যে মহাকর্ষ বল যেটা আছে সেটা দূরত্বের উপর নির্ভর করে। তার মানে এই পয়েন্টে মহাকর্ষীয় বল যা, এই পয়েন্টে মহাকর্ষীয় বল কিন্তু সেটা নয়, এই পয়েন্টেও কিন্তু মহাকর্ষীয় বল সেটা নয়। তার মানে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব যত চেঞ্জ হচ্ছে মহাকর্ষীয় বলটাও কিন্তু তত কমতেছে বাড়তেছে, যেটাই হোক না কেন চেঞ্জ হচ্ছে। আমরা যদি চিন্তা করি দূরত্ব যত বাড়বে মহাকর্ষীয় বল তত কমবে, চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। চেঞ্জ যদি হয় তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এফ এস সূত্রটা ইউজ করতে পারবো না, কারণ এফ জিনিসটা হচ্ছে আমার কনস্ট্যান্ট জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা জানি যে পরিবর্তনশীল কোনো কিছু জিনিস নিয়ে যখনই আমাদের কাজ করতে হয় তখনই আমাদের সিনারিওতে আসে কি ইন্টিগ্রেশন।
ওকে, তার মানে কি আমাকে ইন্টিগ্রেশনে চিন্তা করতে হবে। আমি আবার বলতেছি যে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দূরত্ব সমান না। যেহেতু দূরত্ব সমান না, তার মানে কি আমার বলটাও প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি আলাদা। প্রত্যেকটা পয়েন্টে যদি বল আলাদা হয় তাহলে কিন্তু আমি সরাসরি এই জি এম ওয়ান ইন্টু ডি স্কোয়ারের সাথে এই আর গুণ করে দিলেই কিন্তু আমরা কাজ পেয়ে যাব না। সুতরাং আমার এখানে ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। তো চলুন নেওয়া যাক। তাহলে আমরা সবাই জানি, তার মানে কি আমরা প্রথমে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, এটা যদি এম ভরে একটা বস্তু হয় এবং এখান থেকে যদি আমার আর দূরত্বে কোনো বিভব নির্ণয় করতে হয় এবং বস্তুটা অবশ্যই শুরুতে অসীমে ছিল, তাহলে অসীম থেকে বস্তুটা আসবে কোথায়? এখানে। অসীম থেকে বস্তুটা আসবে হচ্ছে এখানে। তো অসীম থেকে বস্তুটা যদি এখানে আসে তাহলে আমরা কি করব? প্রত্যেকটা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব আছে, প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব আছে, এই দূরত্বগুলোকে আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের নাম দিব হচ্ছে ডিআর। তাহলে বুঝুন যে এখান থেকে এখানে আসতে আমাদের ডিআর পরিমাণ সরণ হয়েছে এবং এখান থেকে এখানে পরিমাণ আসতে ডিআর পরিমাণ সরণ হয়েছে। আমরা ডিআর কে এজিউম করে নিচ্ছি ডিআর ভাগগুলো হচ্ছে সমান, তো প্রত্যেকটা ভাগেই ডিআর পরিমাণ কাজ হয়েছে। তাহলে আমরা যদি এই ডিআর পরিমাণ প্রত্যেকটা সরণের জন্য, ছোট ছোট সরণের জন্য কাজগুলো যদি যোগ করে নিই, তাহলে কি এখান থেকে এটা টোটাল সরণ পেয়ে যাব না? তো যোগ করা মানে কি? যোগ করা মানে হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তাহলে আসুন শুরু করা যাক যে এইখানে আমার ডিভি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো কি ডিভি। আচ্ছা, ডিভি না লিখে ডিভি কে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারবো অ্যাকচুয়ালি, যে ডিভি হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর পরিবর্তনের জন্য যে বিভবটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার ডিভি। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য দূরত্ব ডিআর এর জন্য যে বিভবটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি ডিভি। তাহলে এই যে দূরত্বটা আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিভবটা আছে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পেয়ে যাব? টোটাল বিভবটা পেয়ে যাব না? ঠিক আছে, বিভবটা পেয়ে যাব। তাহলে আচ্ছা, বিভবটা যদি পেয়ে যাই তাহলে আমরা জানি অবশ্যই ডিভি ইজ ইকুয়াল টু কি হবে? এফডিআর। এফডিআর, ডিআর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব আর এফ হচ্ছে বল, কারণ কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ ডিআর। আচ্ছা, তাই ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? এটা একটা কোশ্চেন হতে পারে। তো আমরা সংজ্ঞা বলার সময় বলে দিচ্ছি যে আমরা অসীম থেকে, মানে এখান থেকে এই সার্টেন পয়েন্ট থেকে অসীম থেকে এই দূরত্বটা আর ডিস্টেন্স আনবো। তার মানে আমার ইন্টিগ্রেশনের হবে হচ্ছে লোয়ার লিমিট হবে হচ্ছে অসীম এবং আপার লিমিট হবে হচ্ছে আর, কারণ শুরুতে ছিল অসীমে, সেখান থেকে আনছি আমরা আরে। এফ এর মান কি হবে? এফ এর মান হবে জি এম হচ্ছে আমার যার যার জন্য মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার ভর ইন্টু এক, কারণ আমার ভরটা ছিল একক বলের, ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখানে লিখবো হচ্ছে ডিআর, আরটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ আর জি এম বাই আর স্কোয়ার ডিআর, এবং এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি এটা হবে ভি, ভি ইজ ইকুয়াল টু জি এম ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর 1 বাই আর স্কোয়ার ডিআর। আচ্ছা, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা আমরা সবাই জানি যে এক্স টু দি পাওয়ার এন এর যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা লেখা যায়, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে সেখান থেকে যদি আমরা লিখি যে জি এম আর মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস টু, যেহেতু ইন্টিগ্রেশনের বেসিক আমরা সবাই জানি সেটা নিয়ে আর কথা বললাম না, যে এটা হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি এম ডিভাইডেড বাই, এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস 1 বাই আর ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এখান থেকে আমরা লিখতে পারবো জি এম মাইনাস 1 বাই আপার লিমিট মাইনাস মাইনাস 1 বাই ইনফিনিটি।
আচ্ছা, দেন এখান থেকে আমরা লিখতে পারি খুব সহজেই gm ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। এখান থেকে আমরা লিখতে পারি সেখানে একটা m হবে মাইনাস gm বাই r। তার মানে আমরা বলতে পারবো যে অসীম অবস্থান থেকে কোনো বস্তুকে আর বিন্দুতে আনতে যে বিভব পার্থক্য বা যে বিভবটা পাওয়া যাবে বা যে মহাকর্ষ বিভবটা হবে সেটা হবে gm ডিভাইডেড বাই r। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সরি মাইনাস gm ডিভাইডেড বাই r। তাহলে আমরা সূত্র সাহায্যে এখানে পেয়ে গেলাম মাইনাস, এই মাইনাসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বহন করে, যে তারপরে আমরা বুঝতে পারতেছি যে যত আমরা অসীম থেকে যত আমরা মহাকর্ষীয় কেন্দ্রের ক্ষেত্রের দিকে যত যাব তত আমার কাজটা হবে ঋণাত্মক। এবং যেহেতু আমরা বলেই দিয়েছিলাম শুরুতে অসীমে হচ্ছে আমার বিভবটা হচ্ছে 0, তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ বিভব, কারণ নেগেটিভ যেহেতু। সো এটা নিয়ে আমরা আর বেশি কথা না বাড়াই, তো আমরা জাস্ট বলতে পারি এখানে বিভব হচ্ছে মাইনাস gm ডিভাইডেড বাই r। তো আমরা কেন ইন্টিগ্রেশন করলাম, কারণ যেহেতু আমার আর এর উপরে বলটা হচ্ছে আর এর উপর ডিপেন্ড করতেছে এবং বলটা তার মানে কি প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য হচ্ছে আমার আরটা বা বলটা চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমার প্রত্যেকটা ছোট ছোট দূরত্বের জন্য যেই বিভবটা সেটা আবার যোগ করলে আমরা টোটাল বিভব পেয়ে যাব। তো এখান থেকে আমরা বিভবের রাশিমালা পেয়ে গেলাম মাইনাস gm ডিভাইডেড বাই r। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এখন বিভবের রাশিমালা জানি, তাহলে আমরা খুব সহজে এখন মুক্তিবেগ সম্পর্কে বলতে পারবো। মুক্তিবেগ জিনিসটা আসলে কি? মুক্তিবেগ জিনিসটা হচ্ছে, ধরা যাক আমাদের কাছে একটা আমরা পৃথিবী নিয়ে কাজ করি, পৃথিবীর পৃষ্ঠ আছে, পৃথিবীর অর্ধেক আমি অর্ধগোলক আঁকলাম, ভালো করে রাখি। আচ্ছা, তো আমার কাছে একটা পৃথিবী পৃষ্ঠ আছে, তো পৃথিবী পৃষ্ঠ থেকে মানে আমার কাছে একটা মহাকাশ যান আছে, সরি আচ্ছা, তো আমার কাছে একটা মহাকাশ যান আছে, তো এই মহাকাশ যানটাকে আমি নিক্ষেপ করতে চাই, মহাকাশ যানটাকে আমি নিক্ষেপ করতে চাই যাতে এই পৃথিবীর যে এই মহাকর্ষীয় যে ইফেক্টটা আছে, এই এই যে ইফেক্টটা আছে যাতে ইফেক্টটাকে কাটিয়ে এসে বের হয়ে যেতে পারে, ইফেক্টটা কাটিয়ে এসে বের হয়ে যেতে পারে। তো আমার কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ বেগ এই বস্তুটাকে দিতে হবে যাতে সে পৃথিবীর এই অভিকর্ষীয় বলয়টাকে সে অতিক্রম করে পার হয়ে যেতে পারে। আচ্ছা, পার হয়ে কোথায় যাবে? অ্যাকচুয়ালি আমরা ধরে নিই, সংজ্ঞার সুবিধার্থে আমরা ধরে নিই এই পৃথিবী পৃষ্ঠ যে এই বলয়টা আছে সেখান থেকে সে পার হয়ে অসীমে চলে যাবে। তো আমার টার্গেট এখন হচ্ছে এই অসীমে যেতে হলে আমাকে কি পরিমাণ বেগ একে সাপ্লাই দিতে হবে। তো যেহেতু পৃথিবীর বাঁধন থেকে সে মুক্ত হচ্ছে, তাই আমরা এখান থেকে নাম দিচ্ছি কি মুক্তিবেগ। তো অবশ্যই তোমরা বুঝতেই পারতেছো যে এখানে অনেক বেশি বল দিলে তো সে মাস্ট বি যাবে, তো আমার আগে দেখতে হবে যে সর্বনিম্ন কোন বেগ দিলে সে এই যে আকর্ষণ বলটা আছে সে আকর্ষণটা ভেদ করে বের হয়ে যেতে পারে। তো এখানেও আমাদের অ্যাকচুয়ালি ওই ইন্টিগ্রেশনে ওই সেম ফর্মুলাটাই কাজে লাগবে। ঠিক আছে, কিভাবে আমরা একটু হওয়ার চেষ্টা করি। তো এখন কিন্তু আমরা জানি যে পৃথিবীর ভর যদি m হয়, তাহলে এখন আমরা একক ভর নিয়ে কাজ না করি, এখন আমরা যে কোনো ভর নিয়ে কাজ করব, যে এটা হচ্ছে আমার m ভরের বস্তু। ঠিক আছে, আচ্ছা m ভরের বস্তু যদি হয় তাহলে আমরা জানি যে ধরলাম এটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল যে ডিস্টেন্সটা আছে সেই ইনিশিয়াল ডিস্টেন্সটা কত আরই, কারণ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ যে দূরত্বটা আছে সেই দূরত্বটা হচ্ছে আর, এবং একে আমরা নিয়ে যাব কোথায়, একে আমরা নিয়ে যাব হচ্ছে আর ই পরিমাণ তো ছিলই, আরো এইচ, আচ্ছা এইচ না, আমরা ইনফিনিটিতে নিয়ে যাব। তো টোটাল ডিসটেন্স কত হবে আর ই প্লাস ইনফিনিটি। তো এখানেও আমার দরকার কি, কি পরিমাণ কাজ আমার করতে হবে, কি পরিমাণ কাজ আমার করতে হবে, ওই কাজটা আমার আগে আমার ডিটারমাইন করতে হবে যে কি পরিমাণ কাজ আছে আমার দরকার এই বাঁধনটা থেকে মুক্ত করতে। সিমিলার ওয়েতে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু অফ ডিডাব্লিউ। আগের মতোই কথা, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ডিস্টেন্স যেহেতু আলাদা, তার মানে ফোর্স যে আলাদা, এবং ফোর্স যেহেতু আলাদা তাই আমাকে প্রত্যেকটা পয়েন্টের হিসাব প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পয়েন্ট যোগ করে আমার টোটাল যে কাজটা আছে সেটা বের করতে হবে, কারণ ডিস্টেন্স আমার ভ্যারি করতেছে। তো এখান থেকে আমরা লিখতে পারবো
যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলবো যে শুরুতে আমার বস্তুটা কোথায় ছিল, আর ডিস্টেন্সে, এবং নিয়ে যাচ্ছি কোথায়, ইনফিনিটিতে। তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি সেম প্রসেস, জাস্ট আগের উল্টাটা। আগে আমার জিনিসটা ছিল ইনফিনিটিতে, নিয়ে আসতেছিলাম হচ্ছে আর ডিস্টেন্সে, এবার হচ্ছে আসে হচ্ছে আর ডিস্টেন্সে, নিয়ে যাব হচ্ছে ইনফিনিটিতে। এটা হচ্ছে আমার টার্গেট। খুবই সিম্পল। তো এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি যে আর থেকে ইনফিনিটি জি এম ছোট এম ডিভাইডেড বাই আর তো ভ্যারিয়েবল আর স্কোয়ার, এবং এটা হবে কি ডিআর, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিআর। তো আমরা এখান থেকে লিখতে পারি জি এম এম ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই তো হবে না, আর থেকে ইনফিনিটি পর্যন্ত 1/r² ডিআর। আর এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে যে এটার ইন্টিগ্রেশন হয় -1/r, আর থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে ডিআর ডিস্টেন্সে, এটা হবে জি বড় হাতের এম ছোট এম। দেন এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো জি এম এম ডিভাইডেড বাই -1/ইনফিনিটি, মাইনাস মাইনাস প্লাস 1/r। স্যান্ডিয়ার তো হবে না, ইন্টিগ্রেশন করার পর তো স্যান্ডার থাকবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি এম এম বাই আর। খুবই মজাদার ব্যাপার হচ্ছে, খুব ভালো করে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু আমার যে মানটা আসছে সেটা কিন্তু পজিটিভ আসছে, তাই না? কারণ আমরা উল্টা কাজ করতেছি। আগেবার আমরা কি করতেছিলাম, আগেবার হচ্ছে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে হচ্ছে আমরা আর ডিস্টেন্স আসতেছিলাম, এবার কি করব, আর ডিস্টেন্স থেকে অসীম দূরত্বে নিয়ে যাব। তো উল্টা কাজ যেহেতু করতেছি, আগের বার ছিল নেগেটিভ, এবার হবে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে বলতে পারি যে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, যে এই বাঁধন থেকে মুক্ত হতে আমার জি এম এম ডিভাইডেড বাই আর এই পরিমাণ শক্তি হচ্ছে আমার লাগবে। তো আমরা বলতে পারি না যে এই পরিমাণ গতি শক্তি সাপ্লাই দিলে আমার এটা থেকে মুক্ত হয়ে যাবে। তো গতি শক্তি সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বড় হাতের এম এম বাই আর। তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2 জি এম বাই আর, বা এখান থেকে আমরা ভিই ইজ ইকুয়াল টু লিখতে পারবো √2 GM/r। আচ্ছা, আর জিনিসটা কি, তো এখানে আরটা তাহলে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি মুক্তিবেগ জিনিসটা কিন্তু আমার তাহলে কি এই ভরের উপর ডিপেন্ড করতেছে না, ভরের উপর ডিপেন্ড করতেছে না। কারণ কি, যে তার মানে কি, আমরা যে পরিমাণ মানে যত বড় বস্তুই হোক না কেন, আমি যদি একটা সার্টেন পৃথিবীর জন্য শুধুমাত্র এটা নির্ভর করে হচ্ছে যেই গ্রহ বা উপগ্রহ বা যেখান থেকে নিক্ষেপ করতেছে তার ভরের উপর, মানে ধরলাম পৃথিবী, তো আর শুধুমাত্র পৃথিবীর ভরের উপরে যত বড় বস্তুই হোক না কেন, সেম পরিমাণ গতিশক্তি দিলেই তাকে আমরা মহাকর্ষীয় যেই বলয়টা আছে সেটা অতিক্রম করে তাকে বাইরে পাঠাতে পারবো বা সীমা পাঠাতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমাদের যে মুক্তিবেগ যে জিনিসটা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্তিবেগ। সেই মুক্তিবেগটা কখনোই যে বস্তুটাকে আমি বাইরে পাঠাচ্ছি তার ভরের উপর ডিপেন্ড করে না, যে বস্তু থেকে পাঠাচ্ছি তার ভরের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে এমটা হচ্ছে পৃথিবী। তার মানে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে হচ্ছে মুক্তিবেগ কনস্ট্যান্ট। তাহলে ভিই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 GM/r। তো আমরা সবাই করে দেখলেই পাবো যে ভিই এর মানে পৃথিবীর ক্ষেত্রে হবে 11.2 কিলোমিটার/সেকেন্ড। ওকে, এটা পৃথিবীর ক্ষেত্রে। এই হলো একটা সিম্পল হিসাব, চলে গেল। আচ্ছা, তো আমরা মুক্তিবেগ জিনিসটা বুঝে গেলাম। মুক্তিবেগ জিনিসটা যদি বুঝে থাকি, তো এখান থেকে আমি যাব হচ্ছে এবারে, আচ্ছা, মুক্তিবেগ জিনিসটা যদি আমরা বুঝে ফেলছি, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। ম্যাথটা বুয়েটে আসে একটা ম্যাথ, তোমরা ওর অনেক জায়গায় দেখে রাখছো, তার আর একটা ম্যাথ আছে। এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, তো অঙ্কটাতে কি বলছে যে
প্রতিটি একটা সার্টেন কেজি ভরের দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। আচ্ছা, নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার এবং তাদের গতি ছিল নগণ্য। ওকে, সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? প্রতিটি তার ব্যাসার্ধ হচ্ছে 10⁴। ধরে নাও সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা অবিকৃত থাকবে। এরকম বইটা আসে একটা ম্যাথ। এই সালটা আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট এটা বইটা আসছিল। আচ্ছা, তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি হলো কি। আচ্ছা, নিকটবর্তী হওয়ার পূর্বে মানে কি? এট ইনিশিয়াল যে পজিশনটা আছে, সেখানে কি ছিল? এখানে একটা তারা ছিল, এখানে আরেকটা তারা ছিল। আচ্ছা, বরটা যদিও সেম, বাট এই ক্ষেত্রে আমি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, তো দুইটার ভরই হচ্ছে সমান। আমি এম দিয়ে ধরে নিই, এখানে মান দেওয়া আছে অ্যাকচুয়ালি যে 2 × 10⁻13, এটা হচ্ছে মান দেওয়া আছে। তো আমি এম ভর ধরে নিই, এম ভর যদি ধরে নিই, তো বললো যে প্রথমে একবারে নিকটবর্তী হওয়ার পূর্বে দুইটা কেস বলা আছে। যদি নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা ছিল হচ্ছে 10⁹ কিলোমিটার। ওকে, এবং তাদের কি ছিল? গতি ছিল নগণ্য। আচ্ছা, নগণ্য বলতে আমরা তো অবশ্যই বুঝি যে নগণ্য বলতে কি বোঝায়? নগণ্য মানে অবশ্যই জিরো ছিল। তার মানে শুরুতে কি? শুরুতে এইটার ভরও কি জিরো, এটাকে ধরলাম লেটস সে V1, এটা ধরলাম V2, এটা হচ্ছে 0। আচ্ছা, আমরা একটু সুবিধার জন্য এই বস্তুটাকে ধরি M1 আর এটাকে ধরি M2। দুইটা বস্তু, তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রথমে হচ্ছে আমার কাছে দুটা বস্তু ছিল, তার একে অপরের দিকে ধাবমান, নিকটবর্তী হওয়ার পূর্বে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল পয়েন্টে হচ্ছে এটা ছিল। পরে কি হলো? সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? সংঘর্ষ মানে কি? আফটার সাম টাইম তাদের মধ্যে কি হবে? কলিশন হবে। আচ্ছা, আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করি। ছোট বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা কি ঠিক করা যাবে? ওকে, আচ্ছা, তো বেসিক্যালি এটা একটু ছোট বড় হয়ে গেছে। ওকে, তো আমরা দেখলাম যে আফটার সাম টাইম তারা কি করছে? এরকম সংঘর্ষ করছে। তো সংঘর্ষ যদি করে তাহলে কি হবে? অবশ্যই এরকম হবে, এরকম একটা সিনারিও হবে। তাহলে এটা তো খুবই অবভিয়াস। শুরুতে তাদের বেগ 0 ছিল, তার মানে একবারে এট দ্যাট টাইম যে মুভমেন্টে তারা সংঘর্ষ করে তাদের একটা বেগ আসে। তাহলে আমরা এটাকে ধরলাম V1 প্রাইম, আর এই তারার বেগটাকে ধরলাম, এটা হচ্ছে M1 তারা, এটা হচ্ছে M2 তারা, বা তাদের ভর হচ্ছে সেম, V2 প্রাইম। শুরুতে তাদের বেগ ছিল 0, V1 এবং V2 বেগ ছিল 0, এবং আফটার সাম টাইম যখন তারা সংঘর্ষ করে তাদের বেগ হচ্ছে V1 প্রাইম আর V2 প্রাইম। আচ্ছা, বলেই দিছে যে প্রতিটি তারার ব্যাসার্ধ হচ্ছে 10⁴ কিলোমিটার। 10⁴ কিলোমিটার, তাহলে এই তারার ব্যাসার্ধটা হচ্ছে কি 10⁴, আর এই তারার ব্যাসার্ধটা কত? 10⁴। ঠিক আছে, তার মানে টোটাল ডিস্টেন্স কত হবে? 2 × 10⁴ কিলোমিটার, অর্থাৎ 2 × 10⁻7 মিটার। দ্যাটস ভেরি গুড। তাহলে এখন আমাকে কি বলছে? আমাকে বের করতে বলছে কি সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে। মানে অ্যাকচুয়ালি আমাদেরকে V1 এবং V2 এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তো আচ্ছা, এটা কিভাবে করা যায়? আমরা কি এই দিন থেকে কিছু পড়ছি কখনো? সংঘর্ষের যে জিনিসপাতি নিয়ে কখনো পড়ালেখা করছি না, কিন্তু কিন্তু এটা কিন্তু আমরা খুবই সহজেই শক্তির সংরক্ষণশীলতা দিয়ে কিন্তু করতে পারবো। কারণ আমরা খুব ভালো করে খেয়াল করতেছি, এদের মধ্যকার যে সংঘর্ষটা হয়েছে এখানে কিন্তু বাইরে থেকে অন্য কোনো ফোর্স আমরা দিই নাই, তাই না? বাইরে থেকে ইন্টারনাল বা সরি বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স আমরা দিই নাই। যে সংঘর্ষটাই হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বিভব পার্থক্যের জন্য, সরি বিভবের জন্য। এদের মধ্যকার যে বিভব শক্তিটা আছে, এই বিভব শক্তির জন্য তারা পরস্পরের দিকে হচ্ছে ধাবিত হয়েছে, দেন সংঘর্ষ হয়েছে। তাহলে আমরা খুবই ইজিলি এখানে কি করতে পারবো? শক্তির সংরক্ষণশীলতা যে নীতিটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো।
আচ্ছা, এবং আমরা দেখতে পারতেছি যে দুইটা তারারই ভর সমান, দুটো তারারই ভর সমান। তো এখান থেকে ইনটিউটিভলি আমরা এই কথা কিন্তু বলতে পারি যে তাদের যে শেষ বেগটা হবে সেটা কিন্তু সমান হবে। আচ্ছা, এটা আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমি এটা বলবো না, কারণ আমার ভর কিন্তু সবসময় সমান না থাকতে পারে। তা আমরা দেখি যে শেষ বেগটা আসলে সমান হয় কিনা। যেহেতু এখানে কিন্তু আমার বাইরে থেকে কোন ধরনের শক্তি আসে নাই, তাহলে কি আমি বলতে পারি না এখানে ভর বেগের যে সংরক্ষণশীলতা নীতিটা আছে সেটাও অ্যাপ্লিকেবল হবে, যেহেতু এটা একটা স্থিতিস্থাপক সমস্যা। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, ভর বেগের সংরক্ষণশীলতা, এটাতে আমরা কি লিখতে পারি, m1 v1 প্লাস m2 v2 প্লাস m1 v1 প্রাইম প্লাস m2 v2 প্রাইম। খুবই অবভিয়াস। v1 কি ছিল বলো, v1 কি প্রথমে শূন্য ছিল না, এটা জিরো, এটাও জিরো। তার মানে আমরা লিখতে পারি m1 v1 প্রাইম প্লাস m2 v2 প্রাইম ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি m1 v1 প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 প্রাইম। এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা জানি কি m1 ইজ ইকুয়াল টু m2, তাহলে কি m1 m1 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি v1 প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস v2 প্রাইম। সো আমরা এটা মুখস্থ করার দরকার নাই যে ভর সমান হলে বেগও সমান হবে। তো আমরা এই ইকুয়েশন থেকে আমরা দেখে ফেললাম কি যে সংঘর্ষের পরে যে মুহূর্তে সংঘর্ষটা হবে সে মুহূর্তে তাদের কি শেষ বেগটাও কি হবে, সমান হবে। আচ্ছা, তাহলে তো এটা তো ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করলাম। এখন যদি আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী অনুসরণ করি, তাহলে একবারে ইনিশিয়াল পয়েন্টে কি ছিল, শক্তি যে কোনো একটা শক্তি কি থাকে, বিভব শক্তি প্লাস গতি শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি ইজ ইকুয়াল টু কি হবে, ধ্রুবক। এটাই ছিল শক্তি সংরক্ষণশীলতা যে কোনো পয়েন্টে। এই যে কেসটা ছিল, এই পয়েন্টে যে শক্তি সংরক্ষণশীলতা শক্তি যা হবে, আচ্ছা একটু ঝামেলা করছি। আচ্ছা হ্যাঁ, এই পয়েন্টে যে শক্তি সংরক্ষণশীলতা যেটা হবে, একটু পর শক্তি সংরক্ষণশীলতা কি হবে, সেম হবে, শক্তি সেম হবে। তাহলে এই শক্তি ইজ ইকুয়াল টু এই পয়েন্টের শক্তি। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি করি তাহলে আমরা লিখি যে ইনিশিয়াল কি হবে, প্রথমে যখন ছিল তখন তো তারা একটা সার্টেন ডিস্টেন্সে ছিল, সেই ডিস্টেন্সটা হচ্ছে 10⁻৯। তার মানে তাদের মধ্যে কি আছে, একটা বিভব শক্তি আছে। তো একটু আগে আমরা ডিরাইভ করলাম কি বিভব শক্তি, এটার ফর্মুলা কি ডিরাইভ করলাম মাইনাস gm বাই আর। বাট ওটা কার জন্য ছিল, একক ভরের বস্তুর জন্য ছিল, তাহলে আমরা কি জানি মাইনাস gm বাই আর। তাহলে একক ভরের বস্তুর জন্য যদি gm বাই আর হয়, তাহলে m1 ভরটা m2 ভরের উপরে তার m2 গুণ হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস জি m1 m2 ডিভাইডেড বাই আর ইনিশিয়াল প্লাস, তাদের কিন্তু একটা গতিশক্তিও আছে। প্রথম বস্তুটার গতিশক্তি আমরা ধরলাম হাফ m1 v1 স্কোয়ার, আর সেকেন্ড বস্তুটার গতিশক্তি ধরলাম হাফ m2 v2 স্কোয়ার। আর এই ফাইনালের ক্ষেত্রে কি হবে, এই ফাইনালের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কি একটা বিভব শক্তি আছে, সেটা হবে জি m1 m2 ডিভাইডেড বাই আর ফাইনাল প্লাস হাফ m1 v1 প্রাইম স্কোয়ার প্লাস হাফ m2 v2 প্রাইম স্কোয়ার। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করলে আমরা এখান থেকে কিছু জিনিস কমাই ফেলতে পারি, কি যে m1 m2 কিন্তু এখানে সেম, তাই না? m1 m2 যদি সেম হয় তাহলে কিন্তু আমরা এটাকে না লিখে এভাবে না লিখে এটাকে লিখতে পারি যে m স্কোয়ার, এখানেও লিখতে পারি m স্কোয়ার। এবং এটাও আমরা জানি এই জিনিসটা জিরো, এই জিনিসটা জিরো, কারণ কি v1 ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু জিরো ছিল অ্যাট ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস জানি যে কি m1 m2 সমান v1 v2 সমান, তাই না?
হ্যাঁ, তোমরা বলতে পারো যে v1 ইকুয়াল টু ভাইয়া v1 ইকুয়াল টু তো v2 মাইনাস v2 ছিল, কিন্তু আমি তো এখানে স্কোয়ার করে ফেলছি, সো মাইনাস যদি হয়েও থাকে তাহলে তো আমার কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাই না? আচ্ছা, তো জি এম স্কোয়ার আর এফ প্লাস হাফ হাফে হয় 1 এম v1 প্রাইম স্কোয়ার। তো অ্যাকচুয়ালি আমার ফাইন্ড আউট করতে হবে কি v1 প্রাইম, সংঘর্ষের পরে যে শেষ বেগটা সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ইকুয়েট করতে পারি, যেহেতু শক্তি সংরক্ষণশীলতা ছিল, তাহলে ইকুয়েট করে লিখতে পারি ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। তো ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল যদি হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি জি এম স্কোয়ার, আর আই এর মান আমরা জানি 10⁹9। আচ্ছা, 10⁹9 তো মনে হয় কিলোমিটারে ছিল, তাহলে এটার সাথে 10⁻³ গুণ করতে হবে, তাহলে এটা হবে 10⁻12 মিটার। তাহলে এটা হবে হলো আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস জি এম স্কোয়ার আর এফ প্লাস এম v1 প্রাইম স্কোয়ার। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখান থেকে আমি খুবই ইজিলি একটু ফার্স্ট করার চেষ্টা করি, যে আমরা এখান থেকে লিখতে পারবো এম ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস জি এম স্কোয়ার, যদি কমন নিই তাহলে হবে 1/r(f মাইনাস 1/r ইনিশিয়াল। তাহলে আমরা তো জানি, এটাও জানি যে m ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻13 কেজি। তো এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারবো যে ভি স্কোয়ার। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। সে কাজটা কি? সে কাজটা হচ্ছে খুবই সিম্পল। আমরা কি জানি, এই এম আর এম তো সমান, তাহলে একটা এম এম ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস জি এম 1/r(f মাইনাস 1/r(i), তাই না? তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি, আচ্ছা আমি মনে হয় এখানে ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি, ছোটটাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আচ্ছা, তো এখানে আমরা ছোট একটা ক্যালকুলেশন মিস্টেক করে ফেলছি, যে এম v1 স্কোয়ার হবে মাইনাস জি এম স্কোয়ার আর ইনিশিয়াল প্লাস জি এম স্কোয়ার আর ফাইনাল। এখান থেকে হবে জি এম স্কোয়ার যদি নিই তাহলে হবে 1/r ফাইনাল মাইনাস 1/r ইনিশিয়াল। এখানে একটা এক্সট্রা মাইনাস দিয়ে ফেলছিলাম। আচ্ছা, তো এখান থেকে হবে এম v1 স্কোয়ার, এখান থেকে এম এম যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে হবে v1 ইজ ইকুয়াল টু জি এম 1/r ফাইনাল মাইনাস 1/r ইনিশিয়াল রুট ওভার। ওকে, তো এটা হবে হলো আমার ভি এর মান। তো এখান থেকে যদি আমি ভ্যালুগুলো পুট করে ফেলি, তাহলে v1 ইজ ইকুয়াল টু জি এর মান কত, জি এর মান হচ্ছে 6.67, 6.67 ইন্টু 10⁻11, এম এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻24, 1/r ফাইনালের মান কত, আর ফাইনালের মান হচ্ছে 2 ইন্টু 10⁻7, কারণ ফাইনাল পজিশন এটা ছিল, মাইনাস 1/r ইনিশিয়ালের মান হচ্ছে 10⁻12। তো এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখি ক্যালকুলেটারে, আমরা পাবো হচ্ছে 2.58 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তো সংঘর্ষের পরে তাদের বেগ হবে হচ্ছে এত, এটা হবে অ্যান্সার। ওকে, আমি একবার রিক্যাপ করি, যে ইনিশিয়াল পজিশনে ছিল হচ্ছে এই পজিশনে 10⁹ ডিস্টেন্সে, ফাইনাল পজিশনে হচ্ছে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। ফাইনাল পজিশনে তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, এটা আমরা দুই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, শক্তি সংরক্ষণশীলতা এবং ভরবেগের সংরক্ষণশীলতা। তো ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে তাদের শেষ বেগটা কি হয়, সমান। তারপর শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করলাম,
প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে যে শক্তি হবে তার শক্তি সংরক্ষণ সূত্র আমাকে তাই বলে যে শক্তি হবে সমান। সেখান থেকে আমরা ইকুয়েট করে V1 এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই রিলেটেড তাহলে আরেকটা ম্যাথ করে ফেলতে পারবো এখন। আচ্ছা, ম্যাথটা কি বলছে দেখি। এটা হচ্ছে বুয়েট 5-6 আসা ম্যাথ। মোটামুটি একই রকম। ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার/সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার/দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। তাহলে একটা ভূপৃষ্ঠ আছে আর এখানে হচ্ছে আবার একটা রকেট আছে। তো এখানে কিন্তু একটা যেটা বোঝার উপায় কি, আমরা কিন্তু এখানে ওই মুক্তি বেগের সমান কোনো বেগ কিন্তু আমি এখানে মানে উৎক্ষেপণ করিনি। একটা অন্য একটা বেগ যেটা হচ্ছে 5 কিলোমিটার, যে কিছু থাকতে পারে। তাহলে আমরা 5 কিলোমিটার/সেকেন্ড বেগে হচ্ছে উৎক্ষেপণ করছি। তার মানে বোঝাই যাচ্ছে যে এই বস্তুটা কিন্তু তারপর অসীমে যাবে না। অসীমে যাওয়ার আগে কিন্তু তার শক্তি শেষ হয়ে যাবে, তাই না? কারণ যদি আমি 11.2 কিলোমিটার দিতাম, কিলোমিটার/সেকেন্ড বেগটা যদি দিতাম, তাহলে সে কি যেত? অসীমে চলে যেত, মুক্তি বেগ। বাট আমি তার চেয়ে কম বেগ দিছি, তার মানে অসীমে যাওয়ার আগে যে কোনো একটা সার্টেন ডিস্টেন্সেই কি হবে, যে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে গেলেই তার যে শক্তিটা আছে সে শেষ হয়ে যাবে। এবং এই মুহূর্তে একটা ডিস্টেন্স কাভার করার পরে তার যে বেগ সেটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার পরে সে ওই জিরো যে মুহূর্তে হলো তার পর মুহূর্তে আবার নিচের দিকে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে কেস যে আমি একটা আমরা সিম্পল যে একটা বল ছুঁড়ে মারার মতো, যে একটা বল যদি ভূপৃষ্ঠ থেকে উপরে ছুঁড়ে মারি তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে যে বেগ শূন্য হয়ে যায়, দেন কিছু সময় পরে ওই উচ্চতা থেকে বলটা আবার নিচের দিকে পড়া শুরু করে অভিকর্ষের প্রভাবে, তাই না? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারবো? এখানেও আমরা শক্তি সংরক্ষণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, কিভাবে শক্তি সংরক্ষণ সূত্র? এখানে মনে হয় ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করা যাবে, বাট আমার তেমন একটা লাভ হবে না, কারণ পৃথিবী নিয়ে আমার এখানে তেমন কোনো কাজ নেই। আমি শক্তি সংরক্ষণ সূত্র নীতিতে অ্যাপ্লাই করবো দুটো পয়েন্টে। এই পয়েন্ট যখন ভূপৃষ্ঠে ছিল, যে মুহূর্তে আমি হচ্ছে 5 কিলোমিটার/সেকেন্ড বেগটা দিছি, আর এই পয়েন্ট যেই মোমেন্টে হচ্ছে আমি আমার যে বস্তুটা আছে তার বেগ শূন্য হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা পয়েন্টে যে শক্তি আছে, সোলার সিস্টেমে যে শক্তি আছে সেটা কি হবে? সমান। আচ্ছা, তাহলে আমি যদি করার চেষ্টা করি তাহলে কি ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল, আগের ম্যাথটার মতোই, তাই না? আচ্ছা, ইনিশিয়াল কি হবে? মাইনাস স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। পৃথিবী ধরলাম, বস্তুটার ভর ধরলাম হচ্ছে m, ডিভাইডেড বাই, শুরুতে তো ভূপৃষ্ঠ ছিল, তাই না? তাহলে ভূপৃষ্ঠের যে ব্যাসার্ধ আছে RE সেটাই লিখলাম। এটা হচ্ছে আবার বিভব শক্তি প্লাস হাফ m v1 স্কোয়ার। এই মোমেন্টে হচ্ছে এই বস্তুটার কি গতি শক্তি আছে না একটা, যেটা 5 কিলোমিটার/সেকেন্ড, সেটা প্লাস, যেহেতু আমি পুরো সিস্টেম নিয়ে কাজ করতেছি, বিভব শক্তিটা কোনো সিস্টেমের, তাহলে কিন্তু পৃথিবীরটাও ক্যালকুলেট করতে হবে। বাট খুব ভালো করে যদি খেয়াল করলে বুঝবা যে পৃথিবীরটা কিন্তু নেওয়া সেম, কারণ পৃথিবী কিন্তু কোনো বেগ এখানে কিন্তু পৃথিবীর কোনো বেগ কিন্তু এখানে হয় না, পৃথিবীর বেগটা কিন্তু শূন্যই আছে, তাই না? তাহলে কিন্তু আমি যদি এখানে লিখিও হাফ mE ইন্টু ভি স্কোয়ার, এটা কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, এটা আর লেখার দরকার নেই। আচ্ছা, দেন আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস জি mE m ডিভাইডেড বাই, এখানে একটা কথা আছে। এখানে কথাটা কি? এখানে কথাটা হচ্ছে এটা, এখানে ছিল হচ্ছে r ডিস্টেন্সে, তাহলে এইখানে যে মুভমেন্টে সে ফেটে যাবে বা যে মুভমেন্টে সে পৃথিবীর দিকে ব্যাক করা শুরু করবে, সেখানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমি ধরে নিচ্ছি h দূরত্ব। তাহলে টোটাল দূরত্বটা কত? RE প্লাস h প্লাস হাফ m। ইন্টারেস্টিং ব্যাপার, ওই উচ্চতায় তো v শূন্য,
জিরো স্কোয়ার, আমার কি এটাও লেখা লাগতেছে না, জিরো স্কোয়ার। এবং আমি যদি চাও যে পৃথিবীটা কনসিডার করবা, পৃথিবীটা কনসিডার করতে পারো, কারণ পৃথিবীটা যদি এখানে কনসিডার করি তার জন্য কোনো লাভ নেই। পৃথিবীটা কিন্তু এখানেও কিন্তু ইনিশিয়াল পজিশনও পৃথিবীর 20 শূন্য ছিল, ফাইনালও শূন্য, সো ডাজন্ট ম্যাটার, এটাও তো জিরো হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে খুবই সুন্দরভাবে লিখতে পারি যে হাফ, আচ্ছা আমার এখানে চাইছেটা কি, আমার এখানে চাইছে হচ্ছে কত উচ্চতা, তাই রাইট? তাহলে আমি সবকিছুই জানি, শুধু এইচটা দরকার। তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে হাফ ভি ওয়ান স্কোয়ার মাইনাস জি, আচ্ছা আমরা কিন্তু খুব ইজিলি এমটাও কিন্তু কেটে দিতে পারি, তাই না? মানে আমরা যত যত ধরনের ক্যালকুলেশন এর মধ্যে সেটা চেষ্টা করবো। তাহলে এম ই বাই আর ই ইজ ইকুয়াল টু জি এম ই ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ। তো এখান থেকে হলো আমরা যদি ক্যালকুলেশন করি যে আর ই এর মানটা হলো 6.4 ইন্টু 10⁶, এম ই এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻²৪, জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻−11, আর ভি ওয়ান এর মান হচ্ছে 5 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। তো এই মানগুলো বসায় যদি আমরা এইচ এর মান বের করতে চাই, আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা সো এটা যদি করি, আচ্ছা তাহলে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে এইচ এর মান 1.5999 ইন্টু 10⁶ মিটার। ওয়াও! সো আমরা বলতে পারি এইচ এর এই মান বা এই উচ্চতায় গিয়ে কি হবে, রকেটের বেগ শূন্য হয়ে যাবে এবং সে পৃথিবীতে ফিরে আসবে। সো এটা খুব ভালো একটা ম্যাথ ছিল অ্যাকচুয়ালি। মানে হুট করে দেখে কিন্তু বোঝা যায় না যে এখানে আমার শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা যাবে। আমরা সেই মুক্তি বেগের কনসেপ্টটা দিয়ে কিন্তু এখানে মানে এই ম্যাথটা করে ফেলতে পারতেছি, তাই না? তো এটা হচ্ছে একটা সুন্দর জিনিস। আচ্ছা আমি একটা আইডিয়া এখানে দিতে পারি যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে পারতাম, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে করতে পারতাম, সেই মুক্তি বেগের সেম জিনিসটা দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে করতে পারতাম। আমরা তো শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করছি, ইন্টিগ্রেশন দিয়ে করতে পারতাম। ইন্টিগ্রেশন দিয়ে কেমনে করতাম, যে আমার ডাব্লু কি পরিমাণ লাগবে, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু। তো আমি যাচ্ছি ছিলাম কোথায় শুরুতে, আর ই, যাবো কোথায়, আর ই প্লাস এইচ এ, তাই না? শুরুতে ছিলাম আর ই প্লাস এইচ এ। এফ ডি আর, এফ এর মান কত, এফ এর মান কত, জি এম ই এম বাই আর, আর স্কোয়ার হবে অবশ্যই, ডিআর। তো এখান থেকে যদি আমরা সেম কাজ করি, এবং এটা কিন্তু কি ডাব্লু না, তো ডাব্লু আমরা প্রথমে ডাব্লুটা কি লিখছিলাম, ডাব্লুকে আমরা মুক্তি বেগের ক্ষেত্রে কি দিকে করছিলাম, যে পৃথিবী পৃষ্ঠে যখন ছিল তখন আমরা যে বেগে ছুড়ে মারি ওই পরিমাণ শক্তি যদি দিই তাহলে সেটা হচ্ছে ডাব্লু। তাহলে এই ক্ষেত্রে ওটার মানটা আমাকে এখানে দেওয়াই আছে 5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। তো ইকুয়েট করলে আমরা সিমিলার রাশি পাবো, মানে হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে তো ওই শক্তি বাদে আর কোনো শক্তি দিইনি, তাই না? এই শক্তি বাদে কোনো শক্তি দিছি, তার মানে এই শক্তিটা দিয়েই সে আর ই থেকে আর ই প্লাস এইচ চলে যাবে, এটাই বুঝাইলাম। তো আমরা এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে সিমিলার কাজটা করতে পারি। তো প্রসেস আগের মতোই হবে, যে ইন্টিগ্রেশন করার পরে আমার আর স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল থাকবে এবং লিমিটটা বসে গিয়ে সেম ইকুয়েশন পাবো। তো এটা হচ্ছে একটা আইডিয়া হইতে পারে। তো আচ্ছা তো আমরা শেষের দিকে চলে আসছি। তো আচ্ছা তো আমরা এখন ছোট্ট একটা জিনিস নিয়ে বলবো, যে স্যাটেলাইট। আমরা তো অনেক ধরনের স্যাটেলাইট হচ্ছে জানি যে ভূপৃষ্ঠ যে আছে তার চারদিকে হচ্ছে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে অনেকগুলো স্যাটেলাইট কি করে, ঘোরাফেরা করে, তাই না? তো এই স্যাটেলাইট যে ঘোরাফেরা করে, তো অবশ্যই এই স্যাটেলাইট গুলাকে আমার একটা নির্দিষ্ট বেগ দিতে হয়, একটা টাইমিং মেনটেন করতে হয় ইত্যাদি, বা প্রত্যেকে একটা কি ক্যালকুলেটেড জিনিসপাতি আছে। তো এটা বের করা খুবই সোজা অ্যাকচুয়ালি। আর
জানানোর জন্য একটা কথা বলা যায় যে এই ধরনের যে অরবিটালের যে পাঠানো, যে এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যে কোনো স্যাটেলাইটকে উৎক্ষেপণ পাঠানো, সেটার জন্য একটা নির্দিষ্ট টেকনিক ব্যবহার করা হয়, সেটাকে বলা হম অ্যান্ড ট্রান্সফরমেশন। সো এটার মাধ্যমে আমরা মিনিমাম কস্টে আর মিনিমাম টাইমে কিভাবে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে হচ্ছে আমার যেই স্যাটেলাইট বলো বা স্পেস শিপ গুলো যেগুলো ট্রান্সফার করতে পারি, সেগুলো হচ্ছে এই টেকনিক অনুযায়ী হচ্ছে আমার করা যায়। মিনিমাম কস্টে আমি কিভাবে করবো। আচ্ছা, সেদিকে আর না যাই, সেদিকে না গিয়ে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? তো আমরা সবাই জানি কি, আমরা সবাই কিন্তু জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তো আমরা এটাও জানি যে আমরা যখন পৃথিবী থেকে কোনো রকেট উৎক্ষেপণ করি, তখন সেটা হচ্ছে সার্টেইন একটা ডিস্টেন্সে যাওয়ার পরে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো আমরা ধরলাম এটা কি, এটা হচ্ছে যদি আর হয়, ধরলাম, আচ্ছা এটা আমি বাদ দিই, একটু সুন্দর করে করার চেষ্টা করি, যে এইটা হলো আমার পৃথিবী এবং এটা হচ্ছে তার চারপাশে ঘূর্ণরত স্যাটেলাইট। এটা হচ্ছে আমার স্যাটেলাইট আর এটা হচ্ছে আমার পৃথিবী। তাহলে এখানে আচ্ছা, সো আমরা এখান থেকে যেটা করব, এস ইকুয়াল টু ভিটি হচ্ছে আমরা জানি। তাহলে আমরা এই যে স্যাটেলাইটটা ঘুরতেছে তার পর্যায়কাল এবং সে কত উচ্চতায় ঘুরতেছে তার যে ইকুয়েশনটা আছে সেটা বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা অবশ্যই বুঝতে পারতেছি এই যে এই জিনিসটা ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্র করে যে স্যাটেলাইটটা ঘুরতেছে, সেটাতে অবশ্যই যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল আছে। এটা কেন্দ্রমুখী বল আছে এবং এই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে কে বলতো? এই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে হচ্ছে আমার এই মহাকর্ষ বল যেটা আছে সেটা। তো আমরা মহাকর্ষ, যদি এটার ভর যদি এম হয়, এটার ভর যদি ছোট হাতের এম হয়, তাহলে আমরা জানি মহাকর্ষ বলের সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এটা যোগান, এটা ইজ ইকুয়াল টু কি হবে? কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। এই যে এই বস্তুটা যে কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে, এই বস্তুটা যে ঘুরতেছে, তো এটা তো একটা কেন্দ্রমুখী বল আছে, কারণ কেন্দ্রমুখী বল না থাকলে তো মানে এই জিনিসটা ঘূর্ণন থাকতো না, এটা নিচে পড়ে যেত। তো এই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে কে? মহাকর্ষ বল। তাহলে আমরা কি লিখতে পারি? মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল, যে এম বাই আর। তো এখান থেকে আমরা খুবই ইজিলি লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর। তো এখানে আরটা কি হবে বলতো? আর প্লাস এইচ হবে না? আর প্লাস এইচ হবে না? এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর এবং এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে এইচ। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কি হবে? আর প্লাস এইচ, তাই না? তার মানে আমরা এখানে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? যে জি এম বাই আর প্লাস এইচ। এই আর হচ্ছে আমার ওই গ্রহটার ব্যাসার্ধ, এইচ হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা। তার মানে যে আমরা যদি কোনো একটা স্যাটেলাইটকে একটা সার্টেইন ডিস্টেন্সে নিয়ে যাই, সেটা কত বেগে ঘুরবে সেটা হচ্ছে এটা সমীকরণ। ঠিক আছে জিবি? তাহলে আমরা একটু আগেই বললাম হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এস ইকুয়াল টু ভিটি আমরা কেন বললাম? এস ইকুয়াল টু ভিটি বললাম বলতো এই বৃত্তাকার পথ বরাবর এটার বেগ কত? রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। তাহলে এখানে একটা টি লিখি। তাহলে পর্যায়কাল জিনিসটা কি? যে এই পুরা জিনিসটাকে, পুরো যে বৃত্তাকার পথটা আছে ওটাকে একবার ঘুরে আসতে যে সময় লাগবে সেটাই পর্যায়কাল। তো এই পুরো যে জিনিসটা আছে তার দৈর্ঘ্য কত? তার পরিসীমার সমান, এবং সেটা হলো 2 পাই আর। 2 পাই আর প্লাস এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কি অবশ্যই আর প্লাস এইচ না? এটা অবশ্যই আর প্লাস এইচ না? তার মানে কি, আমার যেই জিনিসটাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এইচ। তার মানে আমরা এখানে খুবই ইজিলি এখানে যে পর্যায়কালটা আছে তার সমীকরণটা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো টি কে আমরা রিপ্লেস করি এখানে বড় টি দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু বড় হাতের টি। তাহলে এখান থেকে আমরা টি কে স্কোয়ার করে দিই, যেহেতু দুটো রাশি আসছে, যে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা হবে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব
ডিভাইডেড বাই জিএম ইজ ইকুয়াল টু হবে টি স্কোয়ার, বা টি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তো এখান থেকে আমরা সুন্দর করে লিখতে পারি 2 পাই আর প্লাস এইচ ইন্টু রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম। রুট করলে 2 হয়ে যাচ্ছে, পাই হচ্ছে পাই, আর এখান থেকে হচ্ছে এটাকে লেখা যায় স্কোয়ার ইন্টু জিএম। সো এভাবে হলো আমরা লিখতে পারছি। তো এটা অ্যাকচুয়ালি সচরাচর মুখস্থ রাখা টাফ, আমার কাছে টাফ লাগতো, সো আমি এটাকে ডেরিভেশনটাই মনে রাখতাম। আসলে জিনিসটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, যে আমরা জানি বেগ হচ্ছে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, এবং এস ইকুয়াল টু ভিটি। এস হবে হচ্ছে এই যে বৃত্তাকার পথে যে স্যাটেলাইটটা ঘুরতেছে তার যে পরিসীমাটা আছে সেটা হবে 2 পাই আর প্লাস এইচ। সো এখান থেকে ইকুয়েশন করে আমরা টি এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা লিখতে পারবো, এবং এখান থেকে আমরা এই পরের লাইনে আমরা এখান থেকে এইচ এর যে ফর্মুলাটা আছে সেটা ডিরাইভ করতে পারি। সেটা হবে হলো জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। লিটারালি সিম্পল, এদিক ওদিক করলে এই জিনিস চলে আসবে। সো সেটা হবে জিএম, এটা এইচ আর এটা টি, জাস্ট স্কোয়ার করলেই হচ্ছে এই জিনিসটা চলে আসে। তো এই সূত্রটা অনেকে মুখস্থ রাখে, বাট আমি মুখস্থ রাখতে পারতাম না পার্সোনালি। সো ডেরিভেশনটা জানাটা উচিত, কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।